নমস্কার, আমার কিছুক্ষণ চ্যানেলে আমি কাজল দত্ত রায়। আমি আজকে একটা সুন্দর গল্প বলছি। গল্পটা হচ্ছে সত্যিকারের গল্প, মা লক্ষ্মী ইতু পূজার উপরে। ইতু পূজার কিছু উপকরণ আমি আগে বলে দিই আপনাদের, যে পুজোটা আমিও করতাম। আর এই পুজোটা যে করবে তার তো হবেই সংসারে উন্নতি, যে শুনবে তারও হবে। এটা সাক্ষাৎ লক্ষ্মীর গল্প। আমি ছোটবেলায় এই পুজোটা করতাম। পুজোর উপকরণ হচ্ছে একটা মাটির বড় টপ টাইপের একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে কিছু জিনিস লাগতো। এটা গ্রামে খুব পাওয়া যায়, এখানে পাওয়া যাবে না সবগুলো। আমরা যেমন ওর মধ্যে একটা শুদ্ধ মাটি মানে নয় গঙ্গা মাটি নয় জমির মাটি, এই মাটিটা দিতাম। দিয়ে ওর মধ্যে কিছু এক ধরনের ঘাস আছে যার শীষ হয়, ওই ঘাসটা পুঁততে হবে, কলমি শাক পুঁততে হবে, হিঞ্চে শাক পুঁততে হবে, আর একগুচ্ছ ধান দিতে হবে। যেহেতু মা লক্ষ্মীর ইয়েতে ধানটা ওর মধ্যে দেবো না, ধানটা ঘটে দেবো, কিন্তু ওর মধ্যে এক মুঠো ধান পঞ্চশস্য হিসেবে এক মুঠো ধান ওর মধ্যে ছড়িয়ে দেবো, গম ছড়িয়ে দেবো, জব ছড়িয়ে দেবো, এবং ছোলা, মটর আর সবুজ ডাল, এই শস্যগুলো ছড়িয়ে দেবো। কচু গাছ বসিয়ে দেবো, একটা বটের গাছ বসিয়ে দেবো, বটের মানে ছোট একটা গাছ বসিয়ে দেবো। এরকমভাবে সব কিছু, আর আলতা সিঁদুর দিয়ে ওই ঘরটাকে একটু মানে যে টপটা ওটা একটু অঙ্কন করে দিতে হবে, আর চালের গুঁড়োটা দিয়ে একটু আলপনা দিয়ে দিতে হবে। এইটা আমাদের যখন গোয়াল ছিল, গরু ছিল এবং পুকুর ঘাট ছিল, সব কিছু মিলিয়েই এই পুজোটা আমরা করে থাকি। এবং এই পুজোতে যদি কেউ মন দিয়ে, ভীষণভাবে মন দিয়ে করে, তার ঘরে উন্নতি হবেই হবে। এটাই আমরা নিজে চোখেও দেখেছি, করেছিও। তা আমাদের এই পুজোটা বাড়িতে হতো। আমাদের তো গ্রামের বাড়ি, আগে গ্রামই ছিল তেঘুরিয়া। তা আমরা এই পুজোটা করতাম। এই পুজোটা যখন করা হবে তার মধ্যে এদের এই পুজোর প্রসাদ হচ্ছে 5টা ফল আর একটু ফুল, আর ওই কলা পাতা কেটে যে যে করবে তার নামে নামে একটা করে প্রসাদের ওইটা 21টা করে চালের গুঁড়োর বড়ি দিতে হবে, এবং তার উপরে একটু নতুন আখের গুড় আর কি, খেজুরের গুড় দিতে হবে। এইটাই হচ্ছে এর প্রসাদ, আর 5টা ফল। আর পুজোর হচ্ছে, এবারে আমি ব্রত কথাটা বলছি, কিভাবে আমরা এই পুজোটা করার পরে ব্রত কথাটা বলতাম। এখন একটা গ্রামে এক ব্রাহ্মণীর বাস ছিল। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতেন। ওদের দুই মেয়ের নাম হচ্ছে উম্ন আর ঝুম্ন। এই উম্ন ঝুম্ন ভীষণ মানে দেখাতে লক্ষ্মী আর চলাফেরাতে সুন্দর। তখনকার দিনে তো সরস্বতী। তা মেয়ে দুটো এতই সুন্দর মানে ভাবার বাইরে। কিন্তু ব্রাহ্মণী খুব দুঃখী ছিলেন এই কারণে, ব্রাহ্মণ মেয়ে দুটোরে খুব একটা পছন্দ করতো না। ব্রাহ্মণ তখনকার দিনে জঙ্গলের পাশেই বাড়ি ছিল, উনি ভিক্ষা করতে চলে যেত আর কি নগরে যেতেন, সেখানে ভিক্ষা টিক্ষা করে যা পেতেন নিয়ে আসতেন। এইভাবে তাদের দিন চলত। একদিন এরকম গেছে নগরে, সেখানে দেখছে ভীষণ মিষ্টান্ন মানে মিষ্টির গন্ধ বেরোচ্ছে। কারণ এই পুজোটা হয় অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে যখন নতুন ধান ওঠে তখন এই পুজোটা হয়। তখন ব্রাহ্মণের ভীষণ গন্ধ, সুন্দর গন্ধ বেরোচ্ছে চতুর্দিক দিয়ে, এবং সব বাড়িতে ব্রাহ্মণকে মন পুষিয়ে সবাই যে যা পারছে নারকেল, গুড় এবং আতপ চালের গুঁড়ো, ফল মূল এগুলো প্রচুর দিয়েছে। দেওয়ার পরে ব্রাহ্মণ ওগুলো নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে এসছে। ব্রাহ্মণীকে বলছে যে আজকে ব্রাহ্মণী তুমি আমাকে কিছু পিঠে বানিয়ে দেবে। তা ব্রাহ্মণী তো শান্ত মানুষ, চুপচাপ, হ্যাঁ বানিয়ে দেবে। এবার ব্রাহ্মণ বলছে আমি তাহলে স্নান সেরে আসি, স্নান সেরে জপ তপ করে আমি আসছি। ব্রাহ্মণী তো পিঠের সব জোগাড় যন্ত্র করে বসে গেলেন, এবং সেই পিঠে একটা করে পিঠে দেয় গরমের মধ্যে। আর যে কোনো জিনিস গরমে দিলেই তো ছ্যাঁক করে, তো ওই পিঠেও ছ্যাঁক ছ্যাঁক করছে। কিন্তু ব্রাহ্মণী
ব্রাহ্মণ কী করছে, রান্নাঘরের পেছনে ওই একটা করে পিঠে পড়ছে আর একটা করে গিট দিচ্ছে। এরকম করে ব্রাহ্মণী যতগুলো পিঠে বানিয়েছে ততগুলো গিট পড়েছে। তারপরে ব্রাহ্মণ স্নান সেরে পুজো আর্চা সেরে উনি আসলেন, এসে উনি খেতে বসলেন। খেতে বসে উনি মনে মনে গুনতে লাগলেন যে কটা পিঠে ওনাকে দেয়া হয়েছে। ব্রাহ্মণী তো পিঠে দিচ্ছে, একটার পর একটা, মনেও ভয় খুব, কেন মেয়েদের খুব একটা পছন্দ করতেন না। আস্তে আস্তে 4টে পিঠে ওনার কম হয়েছে। তখন ব্রাহ্মণীকে জিজ্ঞেস করছে এই 4টে পিঠে গেল কোথায়। তখন ব্রাহ্মণী বলছে আসলে অন্যজন্য খুব বায়না করছিল, ওদের ঘুমও পেয়েছিল, আমার রান্না করতে দেরি হয়ে যাবে, এর জন্য ওদেরকে ওই পিঠে 4টে আমি খাইয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ব্রাহ্মণ তো কিছু বললেন না, বাচ্চা দুটো শুয়ে পড়ল। ব্রাহ্মণীকে বলল কালকে ওদেরকে সকাল সকাল ভোরে উঠিয়ে আমার সাথে সাজিয়ে গুছিয়ে দেবে, আমি ওদের নিয়ে যাবে, কেন ওদের পিসিমা ওদেরকে দেখতে চেয়েছে, নগরে বড় লোকের ঘরে তো আমার বোনের বিয়ে হয়েছে, ওদের দেখতে চেয়েছে, আর ওরা ওখানেই কিছুদিন থাকবে বলে তাড়াতাড়ি করে বাচ্চা দুটোকে শুইয়ে দিয়েছিল। ভোরবেলা তুলে দিল, কেন ব্রাহ্মণী খুব ভয় পায় ব্রাহ্মণকে। তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে আলতা, তখনকার দিনের আলতা টালতা পরিয়ে চুল টুল বেঁধে নতুন বস্ত্র পরিয়ে টরিয়ে ব্রাহ্মণের সাথে দিয়ে দিলেন। ব্রাহ্মণ কী করলো, বাচ্চা দুটোকে নিয়ে উনি জঙ্গলের পথ ধরে যেতে যেতে, নগরেতে সেদিন গেল না, অনেক পথে হাঁটলো, হাঁটতে 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 জঙ্গলের মধ্যে একটা বট গাছ দেখলো। বাচ্চা দুটো ক্লান্ত হয়ে পড়েছে, বলছে বাবা আমাদের ভীষণ তৃষ্ণা এবং ক্ষুধা পেয়েছে। তখন বলছে ঠিক আছে তোমরা এই বট বৃক্ষের নিচে বসো, আমি একটু তোমাদের জন্য খাবার জোগাড় করে আনি বলে ব্রাহ্মণ বাচ্চা দুটোকে বসিয়ে অন্যজনকে বসিয়ে উনি চলে গেলেন। এবং বেলাও গড়িয়ে এসছে। তখন উনি চলে গেলেন না, উনি বাড়ি চলে এলেন। আর বাচ্চা দুটো ওখানে সন্ধ্যা নামছে, চতুর্দিকে হুঙ্কার দিয়ে বাঘ সিংহ চতুর্দিকে হুঙ্কার দিচ্ছে, ভয়ে বাচ্চা দুটো কাঁপছে। এইবারে যখন সন্ধ্যা হয়ে এসছে, কেননা বাচ্চা দুটো তো ইতু মায়ের পুজোই করতো, তখন বলছে মা ইতু আমাদেরকে তুমি রক্ষা করো। আর বটবৃক্ষকে বলছে বাবা বটবৃক্ষ আমাদের তুমি ফাল দাও, নইলে আমাদেরকে বাঘ সিংহতে খেয়ে নেবে। তখন বটগাছটা দুফালা হয়ে গেল এবং ওরা বটগাছের ভেতরে লুকিয়ে পড়লো। আবার বটগাছ যেমনিকে তেমনি সারা রাত ধরে তো জঙ্গলের যত জন্তু জানোয়ার ওই বটগাছে আঁচড় কামড় করতেই লাগলো, কিন্তু ওদেরকে আর পেল না। সকালে রোদ উঠলো এবং ওরা বেরিয়ে এলো। বেরিয়ে এসে খিদাও পেয়েছে, চতুর্দিকে ঘুরতে ঘুরতে ফল মূল একটা পুকুরের ধার থেকে একটু হিমচে কলমি যা পেয়েছে ওইটা নিয়ে ঠাকুরের নামে পুজো দিয়ে ফলমূল খেয়ে জল টল খেয়ে আবার ওই বটবৃক্ষের ভেতরে লুকিয়ে পড়ে। এরম করতে করতে 6-7 দিন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে ওইখান দিয়ে এক রাজপুত্র আর এক কোটাল পুত্র যাচ্ছিল। এখন ওরা ঘোড়া নিয়ে ছুটে যাচ্ছিল, যেতে যেতে দেখলো দুটো সুন্দর মেয়ে বনের মধ্যে কি করছে এবং আলোয় আলোকিত বন। তখন ওরা নেমে এসে জিজ্ঞেস করছে বাচ্চা দুটোকে, আচ্ছা তোমরা কারা, কোথার থেকে এসছো? তখন ওরা ওর বাবার সব কথাগুলো বলল, যে আমার বাবা এখানে রেখে আমাদের খাবার খুঁজতে গেছে, না জানি আমার বাবাকে হয়তো জন্তু জানোয়ারে খেয়ে ফেলেছে। তা ঠিক আছে, কোটাল পুত্র আর রাজপুত্র বললো তোমরা তো এখানে থাকলে মরেও যাবে আর খেয়েও নেবে জন্তু জানোয়ারে। তখন দুজনে কোটাল পুত্র আর রাজপুত্র ওই দুই বোনকে, উমনোকে রাজপুত্র নিয়ে নিল আর ঝুমনোকে কোটাল পুত্র নিয়ে নিল। এবং ওরা বাড়িতে, মানে ওদের বাড়িতে নিয়ে গেল, রাজপুরীতে কোটাল বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো ওদের যে রাজমাতা আছে সবাই মিলে খুব মানে আলোয় আলোকিত হয়ে গেছে রাজবাড়ি কোটাল বাড়ি। তখন দেখলো মেয়ে দুটো তো ভীষণ লক্ষ্মী। তখন ওরা ওই রাজপুত্র আর কোটাল পুত্রর সাথে ওদের বিবাহও দিয়ে দিল। তখনকার দিনে একটু ছোটোই বিয়ে হয়, বিবাহ দিয়ে দিল। এইদিকে রাজপুত্রের যে উমনো, এ তো ভীষণ মানে খাবার দেখে, রাজবাড়িতে এত খাবার দেখে মানে ভীষণ লোভ হলো। এদিকে এটা হচ্ছে অঘ্রাণ মাস, পুজোটা শেষ করতে হবে, 4টে রবিবার পুজো করতে হবে, ডেলি পুজো করতে হবে, জল দিতে হবে গাছগুলোতে। এবং কী করলো যে
রাজপুত্রের যে উনো, ও পুজো পাঠ ছেড়ে দিল, রান্নাঘরে গিয়ে এই খাবার ওই খাবার সেই খাবার খেতে 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 পুজোটা ভুলেই গেল, করলোই না। কিন্তু কোটাল বাড়িতে যে গেছে ঝুমনো, ও পুজো পাঠ করছে, ওই কোটালের যে জায়গা আছে সেখানে পাখি ডাকছে, গান গাইছে, মানুষজনের সুন্দর হয়েছে, হাতি ঘোড়া, ওর মানে বাড়িটা পুরোপুরি রাজবাড়ি হয়ে গেল, আলোয় ঝলমল করছে, ভীষণভাবে মানে খুবই সুন্দর হয়ে গেল মানে ওই জায়গাটা। আর এদিকে রাজপুরি আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ঘোড়াশালের ঘোড়া, হাতি সব জীর্ণ হতে লাগলো, মানুষজন জীর্ণ হতে লাগলো, যত খাদ্য খাবার, যত জমির ধান, গাছের ফল, পাখি সব মানে শুকিয়ে গেল, পাখিরা উড়ে চলে গেল, মানে ভীষণ বাজে হয়ে গেল জায়গাটা। আস্তে আস্তে রাজাও অসুস্থ হয়ে পড়ল রাজপুত্র, এবং সারা গায়ে ঘা পেঁচড়া, মানে মারাত্মক ব্যাপার হয়ে গেল। এদিকে রাজমাতার রাজা, ওদের বাবা মা পিতা মাতা, ওরাও খুব রাগারাগি করার পরেও ওর মনেই পড়ছে না যে ও কোনোদিন একটা পুজো করতো। এইবার আস্তে আস্তে নিজের মানে স্বামীর ওই অবস্থা, শ্বশুর শাশুড়ি রাজপুরী মানে ধ্বংস হতেই চলেছে। এবার একদিন কি করলো, সব শেষ হয়ে যাওয়ার পরে ওর মনে হলো ওর বোনের কথা। এইবারে ঢুলিতে নিয়ে স্বামীকে বোনের বাড়ির কাছে চলে গেল। সেখানে দেখছে একটা সুন্দর পুকুর কাটা এবং ভীষণ সুন্দর একটা অট্টালিকা। সেখানে গিয়ে ঘাসের উপরে স্বামীকে রেখে পুকুর ধারে তাকিয়ে বসে আছে। ইতিমধ্যে ওই কোটাল বাড়ি থেকে অগ্রহায়ণ মাসির মানে পুজো করবে বলে রানী, ওইখানে ও রানীর মতনই হয়ে গেছে, ওর জল নিতে এসছে। তা ওদেরকে বলছে এই বাড়িটা, এই অট্টালিকাটা কার? তা ওরা বলছে যে এইটা একটা মানে রানীমাই, ধরতে গেলে আমাদের কোটাল পুত্রের যে স্ত্রী আছে উনি আমাদের রানীমা, ওনার। তা বলছে তোমরা একটা কথা বলবে ওকে যে আমি ওর বোন, ওর দিদি, ও আমার বোন ঝুমনো, ওকে বলবে আমি এসছি, আমার এরম অবস্থা। ওরা একদিন গেছে, দুদিন গেছে, ওদের মনেই থাকে না বোনের কথা বলতে। হঠাৎ একদিন ও ওই ঘাস দিয়ে আংটি বানাতো, তা জল নিয়ে যখন যাচ্ছিল একটা ঘাসের আংটি ওই জলের মধ্যে ফেলে দিল। তখন ওকে যখন স্নান করাচ্ছে ঝুমনোকে, তখন ঘাসের আংটিটা দেখে ও চিনতে পেরেছে এই আংটি একমাত্র আমার বোনই বানাতে পারে। তখন বলছে আচ্ছা এই আংটি তোমরা কোথায় পেয়েছো? তখন বলছে ও ভুলে গেছি রানীমা, ও পুকুর ধারে একজন জীর্ণ অবস্থায় শুয়ে আছে এক লোক, আর ওনার স্ত্রী ভীষণ ছিন্ন বস্ত্র নিয়ে বসে আছে, এইভাবে পুকুর ধারেই বসে আছে। তখন বলছে ও শিগগিরই নিয়ে এসো। তবে নিয়ে এসছে, ওদের স্নান টান করিয়ে এটা ওটা করিয়ে বাড়িতে রাখলো, এবং ওদেরকে যত্ন খাতির করে বলল দেখ দিদি উমনো, কালকে পুজো আছে, তোকে পুজো করতে হবে। ও প্রথম দিন বলেছে, সকালবেলা উঠে উমনো কী করেছে, রান্নাঘরে গিয়ে খেয়ে নিয়েছে, পুজো হলো না। আবার দ্বিতীয় দিন বলেছে দিদি তোকে কালকে কিন্তু পুজো করতে হবে। তখনও কি করলো যে ও আঁচলে বেঁধে ঘুমোলো, যে যাতে দিদি না চুরি করে খাবার খেতে পারে। কিন্তু আঁচল খুলে ঠিক একই জিনিস করলো। দ্বিতীয় দিনও পুজো করতে পারলো না। তৃতীয় দিন কি করলো, চুলে ওটা রবিবার ছিল, রবিবারেই এই পুজোটা মেন হয়, চুলে বেঁধে শুয়ে পড়লো। তখন কি করলো যে যখনই উঠতে গেল চুলে টান পড়েছে, তখন ঝুমনো উঠে পড়েছে। উঠে ওকে ধরে সঙ্গে সঙ্গে দুই বোনে ভোরবেলা স্নান করে টোরে আবার ওই ইতু পুজো করতে বসলো, মন দিয়ে ইতু পুজো করলো। করার পরে আস্তে আস্তে পুজো করতে করতে ওর স্বামী সুস্থ হয়ে গেল। ওকে অনেক সুস্থ করে ওকে দুজনকে গয়নাগাটি ঘোড়া টোড়া দিয়ে এটা ওটা দিয়ে একদিন কি করলো, অগ্রহায়ণ মাস শেষ হয়ে গেলে বাড়িতে পাঠিয়ে দিল। বাড়িতে যাওয়াতে আস্তে আস্তে ও বাড়ির পথে যাচ্ছে, গাছপালা আস্তে আস্তে জীবন্ত হয়ে যাচ্ছে, পশু পাখিরা ডেকে উঠছে, ও রাজসভাতে সব পাখিরা গান করছে, আবার আলোয় ঝলমল করছে। সব কিছু বাড়িতে পা দিতেই একদম সেই ঘট দিয়েছিল ঝুমনো, সেই ঘট ঠাকুর ঘরে রাখলো, এবং শ্বশুর আর শাশুড়ি রাজমাতা আর ইয়েকে প্রণাম করে বলল মা আমাকে এই পুজোটা করতে হবে, এই পুজো না করলে আবার রাজবাড়ি এরম হয়ে যাবে, এটা আমি ভুলে গেছিলাম। তারপর থেকে আবার উমনো সেই পুজোটা শুরু করলো এবং রাজবাড়ি জীবন্ত হয়ে উঠলো। আমার গল্প পুরোলো, নোটে গাছটি মুড়লো।